আজকের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয় হলো ইতিহাস, প্রথম অধ্যায় শিল্প বিপ্লব। আর বিষয়ের শিরোনাম হলো শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব। আমি তোমাদের সাথে আছি রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ইতিহাস, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা। ভূমিকা। তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসগুলো দেখেছো বা নিজেরা পড়েছো যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়। ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নতি দেখে ইউরোপের অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, যেমন স্পেন, বেলজিয়াম, জার্মানি, পর্তুগাল ইত্যাদি রাষ্ট্রগুলোতেও, ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রগুলোতেও শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। তবে প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। ফলে তাদের দেখে উৎসাহিত হয়ে অন্যান্য রাষ্ট্রগুলোতেও শিল্প বিপ্লব ছড়িয়ে পড়ে। এই শিল্প বিপ্লবের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। কারণ শিল্প বিপ্লবের ফলেই মানুষের উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয় এবং মানুষের হাতে প্রচুর অর্থ আসতে শুরু করে। এবং ওই সময়ে পুরো ইউরোপ ছিল সামন্তবাদী অর্থনীতি। শিল্প বিপ্লবের ফলে সামন্তবাদী অর্থনীতি থেকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনীতিতে পদার্পণ করে এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুঁজিবাদী অর্থনীতি থেকে আবার সমাজতন্ত্র অর্থনীতির সাক্ষাৎ সারা পৃথিবী পায়। অর্থাৎ এই শিল্প বিপ্লবের ফলেই অর্থনীতির যে সামন্তবাদী থেকে ধনতান্ত্রিক অর্থনীতি এবং সেখান থেকে পুঁজিবাদী অর্থনীতির যে পরিবর্তন, এটা এই শিল্প বিপ্লবের ফলে হয়েছিল। ফলে এর ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। শিল্প বিপ্লবের ফলাফল বিভিন্নভাবে আলোচনা করা যায়। যেভাবে আলোচনা করি না কেন, মূল কথা একই। তবে ছাত্রছাত্রীদের স্মরণে রাখার সুবিধার্থে এটাকে আমরা প্রথমত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত শিল্প বিপ্লবের সুফল এবং শিল্প বিপ্লবের কুফল। প্রথমে অর্থনৈতিক সুফল। আমরা যে কোনো কাজ করি না কেন, তার পিছনে অর্থনীতি মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো শিল্প বিপ্লবের প্রথম সুফল হলো যে উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। অর্থাৎ শিল্প বিপ্লবের আগে মানুষ যে উৎপাদন করত সেটা ছিল হস্তচালিত, হাতের মাধ্যমে উৎপাদন করত। কিন্তু হাতের পরিবর্তে যখন যন্ত্রের মাধ্যমে উৎপাদন শুরু করে, সেটাই মূলত শিল্প বিপ্লব। আর তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে শিল্প বিপ্লব মূলত ছিল বয়ন শিল্প, অর্থাৎ এই গার্মেন্ট শিল্পের যে যুগান্তকারী পরিবর্তন সেটাই। অর্থাৎ আগে মানুষ যেটা হাতে যে পরিমাণ কাপড় উৎপাদন করত, কিন্তু শিল্প বিপ্লবের ফলে মানুষের যন্ত্রের মাধ্যমে তার সাথে অনেক বেশি কাপড় উৎপাদন করতে শুরু করে। এবং এর পাশাপাশি অন্য অন্য বিষয়গুলো, যেমন কৃষিক্ষেত্রেও উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ আগে লাঙ্গল দ্বারা চাষ করা হতো, কিন্তু শিল্প বিপ্লবের ফলে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার হয়, কয়লা আবিষ্কার হয়। ফলে মানুষ লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টরের মাধ্যমে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা নিয়ে যায়। ফলে সেখানেও উৎপাদন বৃদ্ধি পায়। এরকম সব ক্ষেত্রেই উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। আর উৎপাদন বৃদ্ধির ফলে এই উৎপাদিত পণ্যগুলো সাধারণভাবেই ইংল্যান্ডে বা ইউরোপে বিক্রি হতো এবং পরবর্তীতে উপনিবেশিক শাসনের মাধ্যমে সারা পৃথিবীতে এই পণ্যগুলো বিক্রয় করতে শুরু করে। ফলে মানুষের হাতে প্রচুর টাকা আসে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। টাকার একটা অংশ তারা বিনিয়োগ করে, আর একটা অংশ তারা বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করে, বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের ক্ষেত্রে ব্যয় করে, বিভিন্ন ধরনের নাট্যশালা তৈরি করে, এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এবং অর্থনৈতিক সুফলের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব। তোমাদের আগে বলছিলাম যে শিল্প বিপ্লবের আগে মূলত ইংল্যান্ড বা ইউরোপ ছিল হলো সামন্ততান্ত্রিক অর্থনীতি। কিন্তু সামন্ততান্ত্রিক অর্থনীতি থেকে ধনতান্ত্রিক অর্থনীতির এতে মাইগ্রেট করে।
অর্থাৎ মানুষের যেহেতু পুঁজিবাদ সৃষ্টি হয়, ফলে মানুষের অর্থ পণ্য বিক্রি করে প্রচুর অর্থ তারা আয় করে এবং সেই অর্থগুলো আবার পুনরায় বিনিয়োগ করে এবং প্রচুর অর্থ তারা মালিক হয়ে যায়, অর্থাৎ পুঁজিপতির সৃষ্টি হয়, বুর্জোয়া শ্রেণীর সৃষ্টি হয় এবং তারাই মূলত পরবর্তীতে ইউরোপের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক কি কি সুফল হয়েছিল। আরেকটা হলো বুর্জোয়া শ্রেণীর উদ্ভব, অর্থাৎ পূর্বে ইংল্যান্ড বা ইউরোপে ছিল হলো যারা অভিজাত শ্রেণী, তারা ছিল মূল ক্ষমতার অধিকারী। কিন্তু শিল্প বিপ্লবের ফলে যখন পণ্য ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়, তখন নতুন আর একটা শ্রেণীর সৃষ্টি হয়, যারা হলো বণিক শ্রেণী, অর্থাৎ ব্যবসায়ী শ্রেণী। এই ব্যবসায়ী শ্রেণীর হাতে যখন প্রচুর অর্থের সমাগম হয়, তখন তারা তাদের রাজনৈতিক অভিলাষ পূর্ণের দিকে তারা চলতে থাকে। এই যে মধ্যবিত্ত বণিক শ্রেণীর সৃষ্টি হয়, যাদের হাতে প্রচুর অর্থ আসে শিল্প বিপ্লবের ফলে, এই শ্রেণীকেই বুর্জোয়া শ্রেণী বলা হয়। এবং এই শিল্প বিপ্লবের ফলে এই অভিজাত শ্রেণী থেকে ক্ষমতা বা সব ধরনের সুযোগ সুবিধা বুর্জোয়া শ্রেণীর হাতে চলে আসে এবং তারা সমাজের মূল নিয়ন্ত্রণকর্তা হিসেবে আবির্ভূত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে নতুন নতুন শহরের সৃষ্টি হয়, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন অঞ্চলে যে শিল্প কারখানাগুলো স্থাপিত হয়, তার আশেপাশে নতুন নতুন শহর সৃষ্টি হয়, যেমন ম্যানচেস্টার, তারপর ব্রিস্টল, তারপর লিভারপুল ইত্যাদি নতুন নতুন শহর সৃষ্টি। অর্থাৎ গ্রাম থেকে মানুষ শ্রমিক হিসাবে শহরে আসে এবং তারা বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে কারখানার চারদিকে, এবং সেখানে শহরের সৃষ্টি হয়। এবং এই শিল্প বিপ্লবের ফলেই জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষার প্রসার হয়, অর্থাৎ মানুষের হাতে টাকা আসে, তারা সেই টাকা তাদের সন্তানদেরকে আরও শিক্ষা দেওয়ার জন্য তারা ভালো ভালো স্কুল কলেজের প্রতিষ্ঠা করে, তারা বিভিন্নভাবেই শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান প্রসারে অবদান রাখে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞানে অর্থ ইনভেস্ট করতে শুরু করে। অর্থাৎ জ্ঞান দ্বারাই যেমন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল এবং সেগুলোর কারণে আবার মানুষ আরও বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা করে এবং ইংল্যান্ড বা ইউরোপের রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি মানুষ শিক্ষিত হিসাবে তারা শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয়। তৃতীয় যে সুফল, সেটা ছিল রাজনৈতিক সুফল। অর্থাৎ যে কারখানাগুলো ছিল, সেই কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করত। তো শ্রমিকরা কাজ করার ফলে প্রথম দিকে ইংল্যান্ড বা ইউরোপে শ্রমিকদেরকে প্রচুর বেশি শ্রম দিতে হতো, 17-18 ঘন্টা তাদের কাজ করতে হতো। তারপরে শিশু শ্রম ছিল, মহিলাদের কাজ করতে হতো, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হতো। ফলে এই শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য তারা ট্রেড ইউনিয়ন সৃষ্টি করে, পরবর্তীতে লেবার পার্টির সৃষ্টি হয় এবং তারা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রাম, চাপ সৃষ্টি করে এবং শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায় করতে সক্ষম হয় এবং সেখান থেকে শ্রমিকরা ভোটাধিকার পায়। এভাবে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে প্রথম বা ইউরোপে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়, অর্থাৎ এই শ্রমিকদের মাধ্যমেই ইংল্যান্ডে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা হয়েছিল এবং সেখানে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমরা সুফল দেখলাম, এখন কিছু কুফল আলোচনা করি। প্রথম কথা হলো শ্রমিক শ্রেণী এবং বস্তির উদ্ভব। অর্থাৎ আগে তো ইংল্যান্ড বা ইউরোপ সামন্ততান্ত্রিক অর্থনীতি ছিল, অর্থাৎ কৃষি ছিল তাদের উৎপাদনের বা জীবন চালানোর জন্য জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। কিন্তু শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়ার ফলে একদিকে গ্রামে বেষ্টনী প্রথার কারণে শ্রমিকরা বেকার হয়ে যায়, কৃষি শ্রমিকরা বেকার হয়। অন্যদিকে শহরে শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়ার ফলে এই গ্রামের মানুষগুলো শহরের দিকে ধাবিত হতে শুরু করে, অর্থাৎ শহরে কাজের জন্য তারা যায় এবং সেখানে তারা কাজ পায়, অল্প টাকায় হলেও তারা কাজ পায়। কিন্তু তাদের উৎপাদন, তাদের যেহেতু আয় কম ছিল, ফলে তাদের ভালো বাসস্থান বা ভালো খাবারের ব্যবস্থা ছিল না এবং তারা কোনো একটা কারখানার আশেপাশে গাদাগাদি করে বসতি স্থাপন করত, যেটাকে আমরা আধুনিককালে বস্তি হিসাবে আখ্যায়িত করি। এবং সেগুলো ছিল নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, তাদের
চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না, যদিও পরবর্তীতে এই ব্যবস্থা পরিবর্তন হয়েছিল, কিন্তু প্রথম দিকে এই বস্তির উদ্ভব হয়েছিল, যেটা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল, তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। আরেকটা গুরুত্বপূর্ণ কুফল হলো যে কুটির শিল্প ধ্বংস। যে শিল্প বিপ্লবের আগে দেশগুলোর প্রতিটা গ্রামে বা প্রতিটা বাড়িতে বিভিন্ন ধরনের কুটির শিল্প গড়ে উঠেছিল, যেখানে শ্রমিকরা কাজ করতো এবং পণ্য বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু শিল্প বিপ্লবের ফলে এই কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যায়। একদিকে এই শ্রমিকরা শহরে চলে যায়, অন্যদিকে যেহেতু কারখানার যন্ত্রের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়, ফলে সেখানে তাদের খরচ কম হয়। কুটির শিল্পে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে এই পণ্যগুলো আর মানুষ কিনতো না, ফলে এভাবে কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো যে সামাজিক ব্যবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে শ্রমিকরা যখন গ্রাম থেকে শহরের দিকে মাইগ্রেট করে, ফলে গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে। অর্থাৎ আগে গ্রামে যেমন জাঁকজমক ছিল, জমজমাট ছিল, সেটা জনশূন্য হয়ে পড়ে। অন্যদিকে শহরে আবার ইমব্যালেন্স হয়ে পড়ে, অর্থাৎ প্রচুর মানুষের সমাগম হয় এবং তারা বস্তির উদ্ভব হয়, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক ব্যবস্থার যে ব্যালেন্স ছিল সেটা ইমব্যালেন্স হয়ে পড়ে। এবং শহরে গ্রামের মানুষের ভিতরে যে হৃদ্যতা ছিল, তাদের ভিতরে একে অপরের প্রতি যে ভালোবাসা, সহমর্মিতা ছিল, কিন্তু শহরে বস্তির কারণে বা বিভিন্ন কারণে সেই সহমর্মিতা তাদের ছিল না। আচ্ছা, আরেকটা আহ, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই শিল্প বিপ্লবের ফলে মূলত বিশ্বব্যাপী উপনিবেশের সৃষ্টি হয়েছিল, উপনিবেশ স্থাপন হয়েছিল। আহ, অর্থাৎ আহ, শিল্প বিপ্লবের যখন শুরু হয়, তখন শিল্প উৎপাদনের জন্য যে কাঁচামাল প্রয়োজন, তার জন্য বহির্বিশ্বের কাছে তারা কাঁচামাল আমদানি করত। আবার শিল্প বিপ্লবের ফলে সেখানে যে কারখানায় পণ্য উৎপাদন হতো, সেই পণ্যগুলো বিক্রি করার জন্য বাজার প্রয়োজন ছিল। এর ফলে ইউরোপের রাষ্ট্রগুলো আহ, সারা পৃথিবীতে তারা উপনিবেশ স্থাপন করে, যেটাকে স্ক্রাম্বল বলা হয়। অর্থাৎ ইউরোপের রাষ্ট্রগুলো তাদের শিল্প বিপ্লবের পণ্য বিক্রি করা এবং কাঁচামাল সংগ্রহের জন্য সারা পৃথিবী জুড়ে স্ক্রাম্বল শুরু করে, অর্থাৎ বিভিন্ন দেশে তারা আহ, এই উপনিবেশ স্থাপন করে। যেমন এশিয়ার বিভিন্ন রাষ্ট্র উপনিবেশ স্থাপন করে, ভারতবর্ষে মালয় দ্বীপপুঞ্জে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করে, চীনে, তারপর ইন্দোনেশিয়া ডাচরা, হল্যান্ডের অধিবাসীরা উপনিবেশ স্থাপন করে। এরকম আহ, সিংহল বা যেটা বর্তমান শ্রীলঙ্কা বলা হয়, সেখানে আহ, করে। তারপর আফ্রিকা, মিশর, সুদান, আলজেরিয়া ইত্যাদি রাষ্ট্রগুলোতে ইংল্যান্ড উপনিবেশ স্থাপন করে। মরক্কো, তিউনিসিয়া, কঙ্গো, মালি, নাইজার ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রগুলোতে বিভিন্ন ধরনের উপনিবেশ স্থাপন করে। তারপরে আমেরিকায় 13টি উপনিবেশ স্থাপন করা হয়েছিল। এভাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ সারা পৃথিবী সব জায়গায় উপনিবেশ স্থাপন করে। এরকম বলা হতো যে ইংল্যান্ড সাম্রাজ্যে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। অর্থাৎ তাদের উপনিবেশ এত বড় ছিল যে সারা পৃথিবী জুড়ে তাদের উপনিবেশ ছিল। এইভাবে তারা সারা পৃথিবীতে উপনিবেশ। এবং প্রথম বিশ্বযুদ্ধ, মজার ব্যাপার হলো যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ কিন্তু মূলত এই পৃথিবীর যে বিভিন্ন রাষ্ট্রগুলো ছিল, সম্পদশালী রাষ্ট্রগুলো ছিল, দরিদ্র সম্পদশালী কিন্তু শক্তিহীন রাষ্ট্রগুলো ছিল, সেগুলোকে কিভাবে দখল করা যায়, তার জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স যখন এগুলো দখল করলো, পরবর্তী জার্মানি শক্তিশালী হয়, রাশিয়া শক্তিশালী হয়, তারাও এই বিভিন্ন রাষ্ট্র দখল করতে চায়, ফলে এই যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে সারা পৃথিবীতে তারা উপনিবেশ স্থাপন করে, উপনিবেশ স্থাপন করে। আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের শিল্প বিপ্লবের সুফল এবং কুফলগুলো। আহ, আশা করি তোমাদের এই ক্লাস থেকে কিছু উপকৃত হবে। আর তোমাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এবং
আমরা সেটা চেষ্টা করব অ্যান্সারের উত্তর দিতে। এখানে কিছু ছবি দেখানো হয়েছে যেটা শিল্প বিপ্লবের পাওয়ার লুম এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারখানাগুলো কীরকম ছিল। যেটা আগে বললাম, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই বলবে। আর সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, পড়াশোনা করবে, সুস্থ থাকবে, সবার সবাইকে ভালোবাসবে। আবার তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।